আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন একটা ইস্যু বারবার উঠে আসছে। সেই ইস্যুটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদকে আমরা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি, অথবা বিদেশিদের নানা ছুতানাতায় এখানে প্রবেশ এবং এখানে অবস্থানের ব্যবস্থা কি আমরা করে দিচ্ছি। এই আলোচনাগুলো উঠছে এবং ওঠার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমাদের একাধিক বন্দর এরই মধ্যে বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী, কোনোটা 22 বছরে, কোনোটা 30 বছরে। এবং তারও চেয়ে বড় কথা, আমাদের আরো একটা খুবই লাভজনক বন্দর, নিউ মেরিন টার্মিনাল বন্দর যেটাকে বলা হয়, সেটা এতদিন লাভেই চলছিল, সেটাও বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে শোনানো হচ্ছে এই কোম্পানিগুলিকে দিলে আমাদের অনেক লাভ হবে। সেই লাভটা কি আসলে? আমরা লাভটা বুঝতে চাই, এবং সেই লাভটা কি আমাদের জাতীয় নিরাপত্তার চেয়েও বেশি লাভ? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এর মধ্যে বিষয়টা আদালতে গড়িয়েছে, তারপরেও তাদের যেন থামার কোনো ইচ্ছা নেই, এবং অনেক সময় তারা অনেক শর্ত, অনেক তথ্য গোপন রাখছে। একটা অনির্বাচিত সরকার জনগণের কাছে তথ্য প্রকাশ না করে তড়িঘড়ি করে গোপনে এভাবে কি আমাদের জাতীয় বন্দর, সমুদ্র বন্দরগুলো বিদেশি কোম্পানির কাছে লিজ দিতে পারে কিনা, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আরো ডিটেইলে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি নিশ্চয়ই বিষয়টা নিয়ে এর মধ্যে অবগত আছেন, এবং এটা নিয়ে আমি যতটুকু জানি আপনি বিভিন্ন জায়গায় কথাও বলেছেন, আপনার উদ্বেগের কথাও প্রকাশ করেছেন। কি বলবেন, এটা আসলে কি প্রক্রিয়া, কি হচ্ছে, কি এটা কিভাবে হচ্ছে? এটা তো আপনি অনেকদিন ধরে এই সেক্টর কিছু কাজও করেন, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হচ্ছে যে মেগা দুর্নীতি, মেগা স্কেলের বিগ টাইম দুর্নীতি। তা আমি একটা উদাহরণ দিই যে দিন তিনেক আগে আপনার দুটো চুক্তি হলো। একটা চুক্তি হচ্ছে যে লালদিয়া চরে, কর্ণফুলীর পারে লালদিয়া চরে নেদারল্যান্ডের কোম্পানির কাছে লিজ দেওয়া হলো 33 বছরের। 3 বছর তারা তৈরি করবে কন্টেনার টার্মিনাল, 30 বছর তারা অপারেট করবে। এর সাথে আছে আরো 15 বছর গ্রেস পিরিয়ড, অর্থাৎ 48 ইয়ার্স, 48 বছরের একটা চুক্তি তারা করলো। অর্থ শতাব্দী, অলমোস্ট অর্ধ শতাব্দী। এবং এই চুক্তিটা করার সময় নিল কতদিন জানেন? ওনলি 13 ডেজ। 13 দিনের ভিতরে তারা সকল কর্মকাণ্ডগুলিকে সম্পন্ন করছে। এটা অভাবনীয়। অ্যাট দ্য সেম টাইম ওই দিনই আর একটা চুক্তি করলো যে আমাদের আপনার সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানি জন্য। এখন আপনি চিন্তা করেন যে তাদের কি ম্যান্ডেট আছে? এক। 2 নম্বর হলো যে একটা নির্বাচিত সরকার থাকলেও তারা 13 দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প কি দিতে পারে? কোনোভাবে কি আছে? এখন তারা বলছেন যে ওই বিডার চেয়ারম্যান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এগুলিকে প্রকাশ করছেন না কেন? উনি বলছেন যে আইনি সীমাবদ্ধতা আছে। আসলে ওনার আইনের জ্ঞান সীমাবদ্ধ বলে মনে করি। আপনার টেন্ডার প্রসেস ট্রান্সপারেন্ট হতে হবে। এটা আমাদের পিপিআর আছে, পাবলিক প্রকিউরমেন্ট যে ল আছে, সে অনুসারেও কিন্তু এটা কম্পিটিটিভ হতে হবে, এটা ট্রান্সপারেন্ট হতে হবে। এইটা যেন সব মানে পটেনশিয়াল যত কোম্পানি আছে তারা যেন জানতে পারে এটা কি হয়েছে। এটা হয় নাই কিন্তু। আপনার কোন পেপারে ছাপা হয়েছে, কিভাবে প্রি কোয়ালিফিকেশন হয়েছে, কোন প্রি কোয়ালিফিকেশন কি করছে। এখন এখানে যে হবে, আপনার প্রফিট শেয়ারিং হবে,
ট্যারিফ, মাসুল, কে কত পার্সেন্ট পাবে, এটা কি, এটা তো কনফিডেন্সিয়াল হতে পারে না। কনফিডেন্সিয়াল যেটা, ডেফিনেটলি কনফিডেন্সিয়াল কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কি যে এই যে যারা পোর্ট অপারেট করবে তাদের যে সফটওয়্যার, তাদের যে ইকুইপমেন্ট, তাদের যে অপারেশন সিক্রেসি আছে, যেটা কম্পিটিটররা গভর্নমেন্ট প্রকাশ করা যাবে না, এবং আরো কত বেশি আছে, যেমন এরাও প্রকাশ করতে পারবে না কোন মাল কোথা থেকে আসতেছে, কবে যাচ্ছে, কারণ এটা বিজনেস সিক্রেট আউট করতে পারবে না। কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় প্রকাশ করা, গোপন রাখা, এটা হচ্ছে একটা দুর্নীতি, ক্লাসিক দুর্নীতি। এই জিনিসটা কিন্তু এই সরকার শুরু করে নাই। এই যে আপনি ডিপি ওয়ার্ল্ডের কথা বললেন, যে ডিপি ওয়ার্ল্ডকে দেয়া হচ্ছে এটা, সেটা কিন্তু শুরু করে গেছে সালমান রহমানরা। এই যে আপনার একটা এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আছে, সেটা কিন্তু সৌদি আরবের একটা কোম্পানির কাছে দেওয়া হয়েছে, রেড সি গেটওয়ে টার্মিনাল। রেড সি গেটওয়ে টার্মিনাল সৌদি আরবের কাছে দিছে, সেটা কি রেজাল্ট, ভালো কোনো কি রেজাল্ট আছে? নাই। এবং যদিও সেই চুক্তিটা প্রকাশিত আছে, সেই চুক্তিটা কিন্তু সিক্রেট নাই। আর এই যে চুক্তিগুলি করতেছে, এই চুক্তিগুলিতে যারা চাকরি করবেন তারা 100% ট্যাক্স ফ্রি ফর 10 ইয়ার্স, এবং 10 ইয়ার্স পর্যন্ত এই ট্যাক্স হলিডে এই সবগুলি কোম্পানির, তাদের কর্মচারী এবং তারা যে জিনিসপত্র আনবেন সেগুলিকে 100% ট্যাক্স ফ্রি থাকবে, ডিউটি ফ্রি থাকবে। এখন এইসব কোম্পানিতে চাকরি করবে কারা? বাংলাদেশি না, যে বিদেশি কর্মচারী, কিন্তু বাংলাদেশি কর্মচারীর কিন্তু ট্যাক্স ফ্রি নাই, বিদেশি কর্মচারী। এইসব এইসব ফার্মে সাধারণত আপনার ফিলিপিনো, তারপরে আপনার ইন্ডিয়ান, এরা চাকরি করে। অর্থাৎ ইন্ডিয়ানদেরকে ট্যাক্স ফ্রি জব ক্রিয়েট করার জন্য, তাদের জব দেওয়ার জন্য এইসব করতেছে, প্লাস নিজেদের করতেছে। আমি মনে করি যে এটাকে দুদকে তদন্ত করা উচিত। 13 দিনের মধ্যে কিভাবে করলো, কেন করলো? এটা একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, এবং মানে বিগ টাইম দুর্নীতি হয়েছে, এটা তদন্ত করা উচিত। এবং আমি মনে করি যে এখানে তাদের বিরত থাকা উচিত। তাদের টেনিউর আছে মাত্র 3 মাস, এবং যখন আপনার জুলাই আন্দোলন হয়েছে, তার পূর্বেও যখন আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে, সরকারের পতনের জন্য, কেউ কি বলছে চিটাগাং পোর্ট নিয়ে কোনো কথা বলছে? কেউ একটা কথা বলছে যে পোর্টের দুর্নীতি করতেছে, পোর্টের জন্য পোর্ট দিয়ে দাও বিদেশে? এ ধরনের ওরা কোথায় পাইলো যে পোর্টগুলি, একটা পোর্ট না, আপনার সবগুলি টার্মিনাল, যতগুলি টার্মিনাল আছে তার বেশিরভাগই দেওয়ার প্রক্রিয়া চলতেছে। এদেরকে ইমিডিয়েটলি ঠেকানো দরকার, ইমিডিয়েটলি এদেরকে ঠেকানো দরকার। চট্টগ্রামে যে পোর্টটা দেওয়া হচ্ছে, নিউমোরিং যে পোর্টটা দেওয়া হচ্ছে, এটা তো এতদিন সাইফ পাওয়ার ওরা চালাতো, তখনও লাভজনক ছিল। তারপরে যখন নৌবাহিনী হাতে গেল তখন এটা আরো লাভজনক ছিল। এখন যখন এদেরকে দেওয়া হবে, এদেরকে দেওয়ার আগে আগে আমি দেখলাম যে এটার নাকি ট্যারিফ অনেক বাড়ানো হয়েছে। হ্যাঁ, এই ট্যারিফ বাড়ানোর ফলে হয়তো এরা বেশি করে লাভ দেখানোর একটা প্রক্রিয়া নেবে, কিন্তু ট্যারিফ বাড়ানোর কি লং টার্মে কি কোনো সুফল আছে নাকি কুফল আছে? কারণ আমাদের আশেপাশের বন্দরগুলোতে তো ট্যারিফ তুলনামূলকভাবে আমাদের চেয়ে অনেক কম। এশিয়াতে এখন বাংলাদেশের যে প্রতিটা কন্টেনার হ্যান্ডলিং এর খরচ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, এটা $143, $143 সেকেন্ড হাইয়েস্ট। এখন এটা কি কম্পিটিটিভ হবে? কম্পিটিটিভ হবে না। অনেকে হয়তো অন্য পোর্ট দিয়ে চেষ্টা করবে। আপনার মংলা পোর্টের হচ্ছে কত, $43 না $44 প্রতি কন্টেনারে, আর এটা হচ্ছে $143, এই 40% বাড়ানোর ফলে চিটাগাং পোর্টে। এটা একটা লুটপাট হচ্ছে আর কি, বড় ধরনের লুটপাট হচ্ছে। এর এজেন্ট কারা, লোকাল এজেন্ট কারা? আপনি তদন্ত করেন, আপনি তদন্ত করে দেখেন যে লোকাল এজেন্ট কারা, এই ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্ট কারা। আর একটা বিষয় হচ্ছে কি, আপনি কি কম্পিটিটিভই করছেন? আপনি কি টেন্ডার করছেন? অন্য এর থেকে ভালো কোম্পানি নাই? আপনি যখন দিতেই হবে আপনি ই করুন, আপনি কম্পিটিটিভ বিডিং এর ব্যবস্থা করুন, সবচেয়ে ভালো, যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়। আর পোর্ট ঠিক মতো চলে না, এই অজুহাতে যদি আপনি পোর্ট বিদেশের হাতে দিয়ে দেন, তাহলে পুলিশ বাহিনীও তো ভাই চলতেছে না, তাহলে পুলিশ আনেন, আপনি পুলিশ নিয়ে আসেন। আপনার বিচার বিভাগ চলতেছে না, আপনি বিচার বিভাগ বিচারক নিয়ে আসেন,
চিফ জাস্টিস নিয়ে আসেন বিদেশ থেকে। আপনার এখানে যে কাজটা করছে বলতে আমার লজ্জা হয়, মির্জাফর সাহেব একই কাজ করছিল। মির্জাফর সাহেব, মির্জাফর সে এই বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিছিল। আর আমাদের এই ইউনূস সাহেব বাংলার এই পোর্টের ব্যবস্থাটা বিদেশিদের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করে দিচ্ছে। এটার ভবিষ্যৎ খুব খারাপ, এটাকে ঠেকানো দরকার। যেভাবেই হোক এই সরকারকে এইগুলি থেকে বিরত রাখা দরকার। এখন আন্দোলন হওয়া উচিত, আমি মনে করি আন্দোলন হওয়া উচিত, এবং একটা কমিটি, নাগরিক কমিটি হওয়া উচিত। কোন প্রক্রিয়ায়, কার মাধ্যমে, কিভাবে 13 দিনের মধ্যে একটা পোর্টের সে লালদিয়া যে জায়গাটা, লালদিয়া যে চরটা, ওটা তো নদীর জমি, ওটা তো আপনার কর্ণফুলী নদীর মধ্যে থেকে চর মানে ড্রেজিং করে এটাকে তৈরি করা হয়েছে, এটা নদীর জমি। এখানে যদি কেউ বলে যে এটা নদীর জমি, মামলা করে দেয়, সেটা তো ভেস্তে যাবে এই এই সব প্রজেক্ট। এরা তো জানে না, এরা অনেকেই আছে যে বাংলাদেশ আইনকে এরা সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এদের যে ওই যে লাল নীল পাসপোর্ট আছে, ওই বিভিন্ন দেশের পাসপোর্ট আছে, যে আমরা চলে যাব, তাদেরকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে একদিন। এই বাংলার সম্পদ যারা যে বিক্রি করে দিতে চাচ্ছে নিজেদের স্বার্থে, এইসব বিদেশি শকুন, এই শকুনদেরকে ইন্টারপোলের মাধ্যমে হোক বা লোকালি যে দেশে থাকুক সে দেশে মামলা করে এদেরকে ধরে আনা হবে, টুডে অর টুমরো। এখানে ছাড় দেওয়া হবে না, বাংলার জনগণ ছাড় দিবে না, কোনোভাবেই দিবে না। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন যে আমি ঠিক বুঝতে পারছি না, এই যে কোর্টগুলি দেওয়া হচ্ছে এটা নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, মেইন স্ট্রিমের যে পার্টিগুলো আছে, তাদের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে খুবই গা ছাড়া একটা মনোভাব। দু একটা দল তারা বিবৃতি পর্যন্ত তাদের শেষ সীমাবদ্ধ। তারা সরকারের সঙ্গে এটা কথা বলছে না, প্রতিবাদ করছে না। মানে কেন এরকম হচ্ছে, কেন, এর কারণটা কি? আচ্ছা, রিজভী সাহেব আজকে একটা ছোটখাটো বক্তব্য দিচ্ছে এটার এগেনস্টে। এরা কিন্তু যখন পোর্টের বিষয়ে বিএনপি কিন্তু সোচ্চার ছিল, কিন্তু লন্ডন সম্মেলনের পরে, লন্ডন মিটিং এর পরে চুপ হয়ে গেল। কবি সব নীরব কেন? কি জাদু ইউনূস সাহেব দেখায় আসলো? ইউনূস সাহেবকে ডাইরেক্টলি প্রশ্ন করা উচিত, আপনি কি আসছেন বাংলাদেশকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়ার জন্য? আপনি কি কারণে এই পোর্ট নিয়ে আপনাকে মাথা ঘামাতে কে বলছে? আপনার মাথা ঘামান ইলেকশন নেয়া, আপনি নির্বাচনটা করে আপনি এখান থেকে চলে যান। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আপনাকে তো পোর্ট ব্যবস্থাপনা করার জন্য আনা হয় নাই। পোর্টের বিষয়ে আপনি যেটা করলেন, পোর্টের কোনো সংস্কার কমিশন করছিলেন? কোনো কে রিপোর্ট দিছে আপনাকে? আপনি বলেন যে সরকারি কাজ আপনি হয়তো বুঝেন না, সরকারি কাজ আপনার বোঝা উচিত। আপনার যে চাহিদাটা সৃষ্টি করছে কে, যে পোর্ট দিতে হবে? কোন কোন মিনিস্ট্রি থেকে আপনার নোট ইনিশিয়েট করছে? কে নোট ইনিশিয়েট করছে লালদিয়াতে এই দিতে হবে, এই এই কোম্পানিকে দিতে হবে? যারা দিছে তাদেরকে আমি বলি, বি অন দি অ্যালার্ট। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুদকের মামলা হবে। কারণ 13 দিনের মধ্যে আপনি ছুটির দিনেও আপনি চুক্তি করছেন, বেআইনি কাজ। ছুটির দিনেও আপনি কাজ করছেন এটা নিয়ে, এত তাড়াহুড়া কেন আপনার? কি কারণে আপনি ওদের একটা যুক্তি আছে, কিন্তু ওদের একটা যুক্তি আছে যে মানে আমাদের এখানে সবকিছু ঢিমে তালে চলে, সরকারি অফিস গুলো 7 দিনের কাজ হয়তো 7 মাস আগে দেয়। ওনারা দেখিয়ে দিলে যে অল্প সময়ের মধ্যেও অনেক ভালো ভালো চুক্তি করা যায়। এই যুক্তিটা কেমন? ভালো 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 চুক্তি না। আপনার একটা কন্টেইনারের $143 চার্জ দেওয়া হবে, তবে বাংলাদেশ সরকার কত পার্সেন্ট পাবে? বাংলাদেশের পাবলিক কত পার্সেন্ট পাবে? এই কথাটা উনি বলতেছেন না কেন? এই কথাটা আমি ডিপেন্ড করি। ওই যে আশিক চৌধুরী না এক ভদ্রলোক আছে, ওই যে লাভ দিয়ে পড়ছিল অনেক, উনি এসে দিচ্ছে এইগুলি। উনি বলে কি আইনে সীমাবদ্ধতা আছে? কোন আইন উনি দেখায়? উনি কোন আইন দেখায় আমাদেরকে যে কত টাকা বাংলাদেশে পাবে আর কত টাকা অপারেটর নিবে? এই কথা বলতে আইনি সীমাবদ্ধতা কোথায় আছে? আপনি ডব্লিউটিও দেখুক। এখানে ট্রান্সপারেন্ট হইতে হবে, এখানে কম্পিটিটিভ হইতে হবে, এখানে অ্যান্টি করাপশন হবে, অ্যান্টি করাপশন মিজান নিতে হবে। আপনি কি কলিউশন করছেন যে এই এদের সাথে? আপনি কি বিড়ালের সাথে আনঅথরাইজড দেখা করছেন? বিড়ালের সাথে
ইউনূস সাহেব কিভাবে ভাইস প্রেসিডেন্ট, ডিপি ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে কথা বলে, যারা নেগোশিয়েট করতেছে হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে, টোটালি আপনার মানে এই আইনের ব্যত্যয় ঘটছে এইখানে। টেন্ডার প্রক্রিয়ায় আপনার স্বচ্ছতা থাকতে হবে, কম্পিটিটিভ থাকতে হবে, এবং বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র যেন উইন করে সেই জিনিসটা নিয়ে কাজ করে। ওনারা কিন্তু আরেকটা যুক্তি দিচ্ছেন, এটা হলো যে সবকিছু নাকি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয় না, G2G যে সমস্ত কন্ট্রাক্ট গুলো হয়, যে সমস্ত চুক্তিগুলি হয়, G2G চুক্তিটা এভাবেই হয়। ওরা জিটিজি বুঝে? এটা কি নেদারল্যান্ড গভর্নমেন্ট আসছে? এই যে সুইজারল্যান্ড গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে নাকি? সুইজারল্যান্ডের কোম্পানির সাথে চুক্তি হয়েছে। সুইজারল্যান্ডের রেজিস্টার্ড একটা মেডব্লক কোম্পানি, তাকে পানগাঁও দেওয়া হলো, এখন সুইজারল্যান্ড গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে? হয় নাই তো। এটা জিটিজু না, সুইজারল্যান্ড গভর্নমেন্টকে এসে প্রপোজাল দিছে? দেয় নাই তো, একটা কোম্পানি দিছে। একটা কোম্পানির সাথে সরকার চুক্তি করতে পারে, এটা জিটিজি না, এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করবে। পিপিআর আছে তো, আমাদের পাবলিক প্রকিউরমেন্টের যে পদ্ধতি সেটা তো আছে, আইন আছে তো, সেই আইনটা তো বাতিল করে দেওয়া হয় নাই, এটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু আইনের মেইন কথাটাই হচ্ছে কি যে এই টেন্ডার প্রক্রিয়া যেন ফেয়ার হয়, টেন্ডার প্রক্রিয়া যেন ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ স্বচ্ছ হয়, টেন্ডার প্রক্রিয়া যেন কম্পিটিটিভ হয়, টেন্ডার প্রক্রিয়ায় আপনার যেন রাষ্ট্র অর্থাৎ জনগণ উইন করে, তাদের স্বার্থ যেন রক্ষা হয়। গত কয়েকদিন ধরে খেয়াল করেছেন কিনা জানি না, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা অনেক পুরনো, প্রায় 18-19 বছরের পুরনো একটা নিউজ ভেসে বেড়াচ্ছে, আপনার চোখে পড়েছে কিনা জানি না। সেটা হলো প্রথম আলোর একটা নিউজ, এটা 2006 সালের একটা নিউজ। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর যখন ওনাকে চট্টগ্রামে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ওনার এলাকার লোকজন দিয়েছিলেন, তখন সেখানে কিন্তু একটা আহ্বান জানিয়েছিলেন উনি, চট্টগ্রাম পোর্টকে ওনাকে দেওয়া হোক, বিসিসির কাছে দিয়ে ওরা চট্টগ্রাম দেশের নাকি ভাগ্য পরিবর্তন করে দিবে পোর্ট দিয়া। মানে ওনার যে সব ভঙ্গি আর কি, দেশের চেহারা চেঞ্জ করে দিবে মুখ্যমন্ত্রী। তো এই নিউজটা প্রথম আলোতে এইভাবে শিরোনাম হয়েছিল, চট্টগ্রাম পোর্ট চায়। তো এরপর উনি পুরস্কার পেলেন, পাওয়ার পর তারপর নিজে একটা দল করার চেষ্টা করলেন, হলো না, তারপরে আরেকটা দল করার চেষ্টা করলেন, দায়িত্বটা তাও হলো না। এখন রাষ্ট্র ক্ষমতা এসে সেই 2006-এর যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ করলেন। তো তখন যখন দেশের ভাগ্য পরিবর্তন হলো, এইবারে কি হবে নাকি ভাগ্য পরিবর্তন, দেশ চেহারা পাল্টে যাবে? চেহারা পাল্টে যাবে? আপনার পোর্টের উপর থেকে আপনার যে কন্ট্রোল যেটা আছে, যতটুকু কন্ট্রোল ছিল, এখানে দুর্নীতি হয়, এটা সত্য, দুর্নীতি হয়। দুর্নীতি দমনের জন্য কি আপনি দিয়ে দেবেন নাকি বিদেশে? তাই দেন, ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতি হয়, ভূমি অফিসটা দিয়ে দেন অন্য কোনো দেশের লোকজনকে বসান, আপনার ভূমি অফিসে বসান, এনবিআর এ বসান, সব আপনার বিদেশি হোয়াইট ম্যান আনেন, ইংলিশ বলবে। আপনার আসল কথা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি মানে এই যে বললো না যে পোর্ট উনি ই করবে, উনি কি পোর্ট চাইছে কোনো সময়? উনি কি পোর্ট অপারেটর? উনি পোর্টের দালালি করতে চাইছে। হি ওয়ান্টেড টু বি ব্রোকার, ইন বিটুইন, গো বিটুইন। আর একটা জিনিস করছে, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল, রানা প্লাজার, তখন উনি বললো কি যে এই কোম্পানিগুলো সার্টিফিকেশন নেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছে, শেষ পর্যন্ত উনি পারে নাই। এইখানে সবকিছুতে উনি একটা ব্যবসায়িক দৃষ্টি দেখে, যেমন দেখেন না আপনার যেখানে যাচ্ছে সেখানে লেবারদেরকে উনি বলে যারা ভেজাল, বেআইনি, এদেরকে বাইর করে দাও। ইটালিতে বলছে তুমি একটা বেকার, একটা বেআইনি বাইর করে দেবো, আমি একটা মানে দেবো, মানে লিগাল লোক পাঠাবো। কিরকম একটা মানে নৃশংসতা, যে লোকগুলি সাগর পাড়ি দিয়া, মরুভূমি পাড়ি দিয়া ওখানে গেছে, এখানে একটা জীবিকা করতেছে, তাদের বরং বলবে তোমরা সবাইকে লিগাল করে নাও, তাদেরকে কাগজপত্র করে দাও, তার পরিবর্তে উনি একটা লিগাল লোক পাঠাবে। কার মাধ্যমে পাঠাবে? আমরা বুঝতেই পারি, ওনার এই গ্রামীণ এমপ্লয়মেন্টে পাঠাবে, এই যে জাপানে লোক পাঠাবে, এইসব নিয়েই ব্যস্ত। উনি ইলেকশন কেমনে করবে? ওনার ইলেকশন করার তো দিকে মনোযোগ নাই, ওনার মনোযোগ হচ্ছে এইসবের দিকে, কিভাবে কোন ব্যবসা। একটু এখন অন্য একটা প্রসঙ্গ একটু যে শেষ করে দিই, আমার অন্য একটা প্রসঙ্গ একটু কথা বলতে চাই। সেটা হলো যে আপনি জানেন যে গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের যে এইটা মানে আপনার মামলাটা সে নিষ্পত্তি হয়েছে, এবং
সুপ্রিম কোর্ট বলেছে, অ্যাপিল বিভাগ বলেছে তত্ত্বাবধায়ক সরকারটাই এখন ইলেকশন হবে। এবং তার আবার এখানে এটাও বলা হয়েছে যে এই নির্বাচন না, তার পরের নির্বাচন হবে। আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের জন্য সর্বোত্তম পদ্ধতি হয়, তাহলে এবারে 2026-এ যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, সেটাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার কি কারণ থাকতে পারে? না, এখানে দেখেন যে একটা পলিটিক্যাল কনসিডারেশন কিন্তু আছে। পলিটিক্যাল কনসিডারেশন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা হচ্ছে কি, যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস উনি হবেন চিফ অ্যাডভাইজার। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার 13 অ্যামেন্ডমেন্টকে এই মুহূর্ত থেকে এফেক্টিভ করা হয়, তাহলে এই আপনার যে ওবায়দুল হাসান, যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, উনি হচ্ছেন তখন চিফ অ্যাডভাইজার ডেজিগনেট। উনি যদি কোনো কারণে আপনার বলেন যে না, অপারগতা প্রকাশ করেন, তাহলে হচ্ছে তার আগের জন হাসান ফয়েজ সিদ্দিকী, এবং এরা সবাই কিন্তু আপনার শেখ হাসিনার অ্যাপয়েন্টেড, এবং এরা অ্যাকচুয়ালি চিফ জাস্টিস হিসেবে জাস্টিস করতে পারেন নাই, এরা বায়াস ছিলেন। এখন যদি ওবায়দুল হাসানকে আপনি চিফ অ্যাডভাইজার করেন, দেশের ভিতরে টার্মোইলের সৃষ্টি হবে। সেই হিসেবে আমি মনে করি কি, যে তত্ত্বাবধায়ক সরকার ঠিকই আছে যে 14th থেকে, অর্থাৎ যেটা 29 সালে হওয়ার কথা ইলেকশন, সেই ইলেকশন হয়তো হবে 31 সালে। আপনার কাছে একটা জিনিস আমি বলি, যদি এটাই সর্বোচ্চ পদ্ধতি, এই একটা মাত্র কারণে তার এই পদ্ধতিটা আপনি চালু করবেন, এটা তো হয় না। তাহলে আমাদের এই সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিচ্ছে, ওই প্রস্তাব অনুযায়ী করলেই তো হয়। না, সেটা করতে পারে অ্যাকচুয়ালি। যদি সংস্কার কমিশনের যে প্রস্তাব দিছে, যা যেখানে যদি প্রাইম মিনিস্টার নাই, ডেপুটি স্পিকার নাই, বা স্পিকার নাই, বা বিরোধী দল নাই, কিন্তু এটা তো সাবস্টিটিউট আছে, সব দলগুলির সাথে একজনকে। সবার মতামত দিয়ে করুক না কেন, একটা জিনিস হলো, শোনেন আমি বলি আপনাকে, আপনি 5 বছর পরে করবেন, এই জিনিসটা ভালো। ভালো মানে কি, এটা পুরো জাতির ভাগ্য নির্ধারণ করে দিবে, তাই না? তো সেটা আপনি যদি এটা সর্বোত্তম হয়, এটা আপনি এখনই করবেন না কেন? সমস্যা হচ্ছে অজুহাত হচ্ছে যে এইখানে বেশ কিছু অ্যাডভাইজার আছে, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার, তাদের বয়স 80, 85 এই ধরনের। তারা কেউ ছাড়তে চায় না আর কি, বুঝতে পারছেন ব্যাপারটা, তারা কেউ ছাড়তে চায় না। কিন্তু 72 বছর হতে হবে, চিফ অ্যাডভাইজারের বয়স হবে 72 বছর। সেই 72 বছরের এসে কিন্তু অনেকে বাদ হয়ে যায়, তারা এই সরকারে থাকতে পারে না। সেসব কারণে সেটা একটা কারণ হতে পারে। যেমন যদি চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট এখন চালু হয়, গণ্যমান্য ব্যক্তি হইলেও তো ইউনুস সাহেব আসতে পারে না, কারণ সে 72 বছরের অনেক উপরে চলে গেছে, তখন বয়সের আবার রিল্যাক্স করতে হবে, অনেক রকমের জটিলতা আছে। উনি তো অলরেডি 1.5 বছরে দেখাই দিচ্ছে ওনার কিরকম ক্ষমতা, ওনাকে থাকতে হবে কেন? আমি তো ওনাকে বিদায় করার জন্য বলতেছি এগুলো। উনি তো বিদায় হতে চাচ্ছে না ভাই, উনি তো বিদায় হতে চাচ্ছে না। উনি তো বলছে কিছুদিন আগে যে কেউ তো বলে 5 বছর, কেউ বলে 50 বছর আপনি থাকেন। 85 বছর বয়স্ক একটা লোক বলে যে আমি 50 বছর আমাকে থাকতে বলে লোকজনে এই ক্ষমতায়। দুর্ভাগ্যবান আমরা, সব শাসন, যে জাতি যত নিকৃষ্ট সে তত নিকৃষ্ট শাসন করতে পায়। আমরা আসলে একটা নিকৃষ্ট জাতি, দুর্নীতি করি, আপনার দালালি করি, আপনার চাটুকারিতা করি, এবং আমরা শেখ হাসিনার মতো, এরশাদের মতো, ইউনূসের মতো এইসব লোকজন আমরা কিন্তু পাই শাসনকর্তা হিসেবে আমাদের। এটাই দুর্ভাগ্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর পেশাগত অথবা ব্যক্তিগত অভিজ্ঞতাজাত বিশ্লেষণ কোর্ট সম্পর্কে। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।